মাঠের ক্রিকেটে টি-20 ফরম্যাটে এই ভারত অজেয়, এই ভারত অপ্রতিরোধ্য। 20-20 ক্রিকেটে এই ভারতকে হারানো বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। হ্যাঁ, আমি জানি সাউথ আফ্রিকা এই বিশ্বকাপে এই ভারতকে হারিয়েছে সুপার 8-এ, কিন্তু সেইটা ভাই ব্যতিক্রম। আর ব্যতিক্রম কেবলমাত্র নিয়মকেই প্রমাণ করে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে টি-20 ফরম্যাটে ভারত মাঠে নামবে, খেলবে এবং জিতবে। সহজে জিতুক, কঠিনে জিতুক, যেভাবেই জিতুক, তারা শেষ পর্যন্ত জিতে যাবে। রোববার দিন টি-20 বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও ভারত তাই মাঠে নামবে, খেলবে এবং জিতবে বলেই আমার ধারণা। যদি সেটা না হয়, যদি নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দেয়, সেটা একটা হিউজ ক্রিকেটীয় আপসেট হবে। 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই আহমেদাবাদে অস্ট্রেলিয়া যে ভারতকে হারিয়ে দিয়েছিল, সেইটার যে ক্রিকেটীয় আপসেটের ব্যাপার, তার চেয়ে বড় আপসেট এইবার হবে বলে আমার মনে হচ্ছে। স্পেশালি সেমিফাইনালে ভারত যেই ক্রিকেটটা খেলেছে, যে কালেকটিভ ক্রিকেটটা তারা খেলেছে, সেইখানে যেই রকম আমি 5-6টা ইনসিডেন্টের কথা আলাদা করে ধরে বলতে পারি, তাতে মনে হচ্ছে এই ভারতকে হারানোটা নিউজিল্যান্ডের জন্য কঠিন, ভীষণ কঠিন, ভীষণই কঠিন। কেন আমি এই কথাটা বলছি, সেমিফাইনালের কোন আসপেক্টগুলো ধরে বলছি, আমার আলোচনাটা শুনুন, তারপরে হয়তোবা আপনি একটা সিদ্ধান্তে নিতে পারবেন। প্রথমে আমি আমার একটা সিদ্ধান্তের কথা বলে দিই। জাসপ্রীত বুমরা টি-20 ফরম্যাটে সর্বকালের সেরা বোলার, ফুল স্টপ। আপনি অনেক আলোচনা করবেন, আমি অনেক আলোচনা শুনবো। আমি অনেক আলোচনা করব, আপনি অনেক আলোচনা শুনবেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত সেইটাই হবে যেটা হয়ে আছে। জাসপ্রীত বুমরা টি-20 ফরম্যাটে সর্বকালের সেরা বোলার, এবং এই বোলার যখন ভারতে রয়েছেন, তখন ভারত তো অপ্রতিরোধ্য হয়েই উঠবে। দেখেন, জাসপ্রীত বুমরা তার ক্যারিয়ারে কখনো টি-20 ফরম্যাট, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 4 উইকেটও পাননি। ইন্টারন্যাশনাল ফরম্যাটে টি-20-তে 8 উইকেট পাওয়ার ঘটনাও রয়েছে। হ্যাঁ, সেটা সহযোগী দেশগুলোর মধ্যে। 6 উইকেট পাওয়ার ঘটনা রয়েছে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে। 6 উইকেট, 5 উইকেট, 4 উইকেট তো অহরহ। অথচ জাসপ্রীত বুমরা কোনো দিন 4 উইকেটও পাননি। অথচ তিনি সর্বকালের সেরা টি-20 বোলার, ফুল স্টপ। কেননা প্রেশার মোমেন্টে তিনি ডেলিভার করতে পারেন। উইকেটটাই সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ না, ইম্প্যাক্টটা গুরুত্বপূর্ণ, এবং সেই ইম্প্যাক্টটা জাসপ্রীত বুমরা যেইভাবে রাখেন ভাই, এইটা অন্য কাউকে কখনোই টি-20 ফরম্যাটের ইতিহাসে দেখা যায়নি। এই যে সেমিফাইনালের কথাটাই ধরুন, একটা উইকেটই পেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ উইকেট। বোলিংয়ে এসে প্রথম বলটাতেই তিনি হ্যারি ব্রুকের উইকেটটা তুলে নিয়েছেন, দারুণ একটা ক্যাচ অক্ষর প্যাটেল ধরেছেন। কিন্তু জাসপ্রীত বুমরার ওই যে শেষ 2টা ওভার, ওইটা স্বর্ণের চেয়ে দামি। শেষ 5 ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 69 রান। ওই সময় জাসপ্রীত বুমরা 2 ওভার থেকে দিলেন 8+6 14 রান। তাহলে আর ইংল্যান্ড ওইখান থেকে ম্যাচটা কিভাবে জিতবে? এই যে 2টা ওভার তিনি বোলিং করলেন, সেইটা কি গত টি-20 বিশ্বকাপের ফাইনালের স্মৃতি আপনাকে মনে করে দিচ্ছে না? যেখানে সাউথ আফ্রিকার 30 বলে 30 রান প্রয়োজন ছিল, ম্যাচটা তারা সহজেই জিতে যাচ্ছে। বুমরা একটা ওভার করলেন, সেই ওভারটা থেকে মাত্র 4 রান দিলেন। 24 বলে 26 রান প্রয়োজন, একটা ওপেনিং তৈরি হলো ভারতের, এবং হার্দিক পান্ডিয়া পরের ওভারটাতে আউট করে দিলেন হচ্ছে যে হেনরিক ক্লাসেনকে। তারপরেও গিয়ে জাসপ্রীত বুমরা যখন আবার বল হাতে তুলে নিলেন, 3 ওভারে দরকার ছিল 22 রান সাউথ আফ্রিকার, তখনও ম্যাচ সাউথ আফ্রিকার হাতে। ওই ওভারে বুমরা মার্কো ইয়ানসেনের উইকেট তুলে নিলেন এবং দিলেন মাত্র 2 রান। 18 বলে 22 রান প্রয়োজন, হয়ে গেল 12 বলে 20 রান প্রয়োজন, এবং সেইখান থেকে ম্যাচটা তারপরে শেষ করছে হরদীপ সিং, হার্দিক পান্ডিয়া, তারা শেষ করেছে। কিন্তু ওই যে বুমরার যে ম্যাজিক্যাল বোলিং, সেইটার স্মৃতি কি আপনার এই সেমিফাইনাল থেকে মনে পড়েনি? ফলে আমি বলছি ভাই, এরকম একজন বোলার, তিনি তার জেনারেশনের সেরা তো বটেই, এই ফরম্যাটে সর্বকালের সেরা। আপনি আর একটু বাড়িয়ে নিয়ে হোয়াইট বল ফরম্যাটেই কিনা ওয়ানডে মিলিয়ে সর্বকালের সেরা, সেই আলোচনা করতে পারেন, কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না। কিন্তু আমি বলছি, এরকম জাসপ্রীত বুমরার মতো একজন বোলার থাকলে ভারত অজেয়, অপ্রতিরোধ্য হয়ে উঠবে না কেন? নাম্বার 2, আরেকটা ইনসিডেন্টের কথা সেমিফাইনাল আপনি দেখেন না, অক্ষর প্যাটেলের ক্যাচ 2টা। হ্যাঁ, স্কোরবোর্ডে তার যে 2টা ক্যাচের কথা লেখা রয়েছে, তার মধ্যে ফিল সল্টের ক্যাচটার কথা আমি বলছি না, ঠিক আছে, ওইটাও ভালো ক্যাচ, কিন্তু ওইটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। ক্যাচ যেটা ধরেছেন তিনি, ওই যে হ্যারি ব্রুকের ক্যাচটা, জাসপ্রীত বুমরা স্লোয়ারটাতে বিভ্রান্ত হয়ে দৌড়ে গিয়ে একটা অসাধারণ ক্যাচ শোল্ডারের উপর থেকে তিনি ধরেছেন, এইটা একটা ক্যাচ। আর আরেকটা ক্যাচ যেটা স্কোর কার্ডে তার নাম লেখা নেই, কিন্তু এটা তার ক্যাচ।
ইংল্যান্ড যখন থ্রেট করছিল ভারতকে, ওই পার্টনারশিপটা হয়ে গেল 39 বলে 77 রানের, উইল জ্যাক্স এবং হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে বেথেলের, ইংল্যান্ড তো জয়ের মতো একটা অবস্থায় চলে যাচ্ছিল, প্রায় যাচ্ছিল না, এবং সেই সময় গিয়েই তিনি কিরকম একটা অবিশ্বাস্য ক্যাচ কাভার বাউন্ডারি থেকে দৌড়ে এসে অক্ষর প্যাটেল ধরলেন, ব্যালেন্সটা ঠিক রেখে যখন বুঝতে পারছেন বাইরে চলে যাচ্ছেন, রিলে করে তিনি সেটা শিবম দুবেকে দিয়ে দিলেন, দুবে হচ্ছে গিয়ে ক্যাচটা কমপ্লিট করলেন। ফলে স্কোর কার্ডে এটা লেখা রয়েছে শিবম দুবের ক্যাচ, কিন্তু আক্ষরিক করতে ভাই এইটা অক্ষর প্যাটেলের ক্যাচ। এরকম দুইটা ক্যাচ যিনি ধরেন, যেই টিম ধরে সেই টিম তো অন্যরকম ইন্সপায়ার্ড এমনিতেই হয়। এবং ফিল্ডিং নিয়ে ভারতের কত কথাবার্তা হয়েছে, 13টা ক্যাচ তারা ফেলেছে এই সেমিফাইনাল আগে, কিন্তু সময় মতো এই সেমিফাইনালে যে জ্বলে উঠেছে, এই যে দুইটা ক্যাচ, আমি অক্ষর প্যাটেলের কথাটাই উদাহরণটাই দিলাম, এরকম টিম তো অজয় অপ্রতিরোধ্য হয়েই উঠবে, উঠবে না বলেন তো দেখি? আপনি নাম্বার 3 ধরেন হার্দিক পান্ডিয়ার কথাটা, আমরা একটু ভুলে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ওরকম 2টা ওভার করেছেন জাসপ্রীত বুমরা, তারপরও শেষ 2 ওভারে 39 রান প্রয়োজন। ইংল্যান্ডের প্ল্যানিংটাই ছিল বুমরার ওভারটা শেষ হলে তারপরে গিয়ে যদি তারা ম্যাচ জিততে পারে। ওই সময় হার্দিক পান্ডিয়া কি একটা ওভার করলেন, কি অসাধারণ একটা ওভার তিনি করলেন। 19 নম্বর ওভারটা থেকে মাত্র 9 রান দিলেন, যেই কারণে লাস্ট ওভারে প্রয়োজন গিয়ে দাঁড়ালো আরও 30 রান, সেটা তো আর হবার নয়, সেটা আর হয়নি। ফলে এই কন্ট্রিবিউশনের কথাটাও তো আসলে ভুলে যাওয়া যায় না, ভুলে যাওয়া যায়? কিভাবে আপনি ভুলবেন সঞ্জু স্যামসনের সেই স্যাক্রিফাইসটা, যেটাও একটা গ্রেট টিম হয়ে ওঠার হলমার্ক, একটা চিহ্ন নিঃসন্দেহে। স্যাক্রিফাইসের কথা কেন বলছি? সঞ্জু স্যামসন দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, 42 বলে 89 রানের একটা ইনিংস খেলেছেন, 200+ স্ট্রাইক রেটে একটা ইনিংস তিনি খেলেছেন, 7টা ছক্কা 8টা 4 তিনি ইনিংসে মেরেছেন। কিন্তু তিনি তো খুব সহজেই নিজের সেঞ্চুরির জন্য যেতে পারতেন না? 13 ওভার শেষে তার রান 89, আরো 7 ওভার বাকি, সেঞ্চুরি পেতে তার বাকি আছে মাত্র 11 রান। তিনি কি একটু স্লো ডাউন হতে পারতেন না? করেন নাই তো। যখন উইল জ্যাক্স বোলিংয়ে আসলো, তিনি বলটা চার্জই করতে গিয়েছেন, হ্যাঁ তিনি আউট হয়ে গেছেন, কিন্তু স্টিল ভারতের পরের দিকের ফায়ার পাওয়ার রয়েছে, যারা এইটা তিনি আউট হয়ে গেলেও এটা ক্যারি করতে পারবেন। নিজের গ্লোরির জন্য, সেঞ্চুরির জন্য, পার্সোনাল গ্লোরির জন্য তিনি যাননি। আগের ম্যাচে সঞ্জু স্যামসন যে ইনিংসটা খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, রান চেজে 50 বলে অপরাজিত 97 রান, সেটা ডিফারেন্ট একটা ইনিংস ছিল। এইবার হচ্ছে টার্গেট তিনি সেট করে দিচ্ছেন, এই ইনিংসটা ডিফারেন্ট। গত ম্যাচটাতে সেঞ্চুরি করার মতো যথেষ্ট রান শেষে গিয়েছিল না, প্রতিপক্ষ করেনি, আর এই ম্যাচে তো যথেষ্ট সময় ছিল, কিন্তু পার্সোনাল গ্লোরির জন্য যাননি। এরকম যখন হয় টিম কামস ফার্স্ট, এই মন্ত্রে যখন হচ্ছে গিয়ে ক্রিকেটাররা খেলেন বা কোনো একটা টিমের প্লেয়াররা যখন খেলেন, তখন সেই টিমকে থামানো তো কঠিন না? ধরেন নাম্বার 5 বা 6 কি জানি বলছিলাম একটা হিসাবের মধ্যে, সেইখানটাতে আপনি দেখেন যে ছোট যে কন্ট্রিবিউশনের জায়গাগুলোতে, এই যে ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন এত ভালো ব্যাটিং করেছেন, তার সঙ্গে আমি ঈশান কিষানের পার্টনারশিপের কথাটা বাদ দিয়ে দিলাম, 97 রানে যে গুটিটা করেছেন সেইটা নকআউট পর্বে T20 ওয়ার্ল্ড কাপে ভারতের হাইয়েস্ট পার্টনারশিপ, ওইখানে ঈশান কিষান তার রোলটা প্লে করেছেন। কিন্তু আপনি ইনিংসের শেষ দিকের অংশটাতে একটু দেখেন, শিবম দুবের অবদানটা যে রয়েছে, যে 25 বলে 43 রানের ইনিংসটা তিনি খেলেছেন, সেই ইনিংসটা না হলে কি 250 ভারতের স্কোরটা হতো? কিংবা হার্দিক পান্ডিয়া 12 বলে 27 রানে যে ইনিংসটা খেলেছেন, সেইটা না হলে তো ভারতের স্কোরটা 250 পেরোতো। কিংবা তিলক বর্মা যে 7 বলে 21 রানের ইনিংস খেলেছেন, সেইটা না হলে ভারতের স্কোর 250 পেরোতো। আর যদি ভারতের স্কোর 250 না পেরোতো, তাহলে কি ভারত সেমিফাইনালটা জিততে পারতো না হয়তো বা। ইংল্যান্ড তার ব্যাটিংয়ে পরের অংশটাতে সেইটা দেখেছে যে জিততে হয়তো বা পারতো না। এই যে ছোট যে কন্ট্রিবিউশনগুলা, সেইটাই তো একটা গ্রেট টিম গড়ে তোলে। হ্যাঁ, ভারত মাত্র 7 রানে ম্যাচ জিতেছে, কিছু জায়গায় এদিক ওদিক হলে ইংল্যান্ডও ম্যাচ জিততে পারতো, ট্রু। এখন ইতিহাস তো সবসময় বিজয়ীরাই লেখে, ইতিহাস সবসময় হচ্ছে গিয়ে বিজয়ীদের স্যালুট করে, বিজয়ীদেরই কুর্নিশ করে। যেই কারণে আজকে ভারতকে নিয়ে এত কথাবার্তা বলা হচ্ছে। যদি ইংল্যান্ড জিতে যেত, তাহলে হয়তো বা আমরা জ্যাকব বেথেলের সেই সেঞ্চুরি নিয়ে মহাকাব্য হয়ে যেত, ওইটা নিয়ে অনেক আলোচনা হতো। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তিনি পরাজিত দলের, এবং ইতিহাসে পরাজিত দলের অবস্থানটা তাদেরকে স্যালুট করা যায়, অভিনন্দন জানানো যায়, কুর্নিশ জানানো যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই সহানুভূতির জায়গাটাতেই তারা থাকেন, কারণ তারা বিজয়ী না। ভারত এই জায়গাটাতে বিজয়ী। এবং এই যে আমি বলছি সেমিফাইনালটার মধ্যেই এই যে জাসপ্রীত বুমরার মতো সর্বকালের সেরা একজন আরও একবার তার ম্যাজিকটা দেখালেন শেষ 2 ওভারে। অক্ষর প্যাটেল কি অসাধারণ 2টা ক্যাচ ধরলেন, যেই একটা ক্যাচ স্কোরবোর্ডে লেখা নাই, অথচ তার ক্যাচ। সঞ্জু স্যামসন কীরকমভাবে স্যাক্রিফাইস করলেন, যে দলকে নিজের পার্সোনাল গ্লোরির সামনে স্থান দিলেন। হার্দিক পান্ডিয়া কি অসাধারণ একটা তার 19 নম্বর ওভারটা করলেন, কি দুর্দান্ত কন্ট্রিবিউশন ব্যাটিংয়ের শেষ দিকে গিয়ে শিবম দুবে কিংবা হার্দিক পান্ডিয়া
কিংবা তিলক ভার্মাদের এত কিছু যখন হয়, একটা টিমে 11 জন পারফর্ম করেন না একটা নির্দিষ্ট ম্যাচে। বরুণ চক্রবর্তীর এই ম্যাচ খারাপ গিয়েছে, ধরেন অভিষেক শর্মা এখনো ফর্মে আসেনি, সূর্য কুমার ইয়াদবকে দেখা যাচ্ছে না, কিন্তু বেশিরভাগ ক্রিকেটার যখন ওই রকমভাবে পারফর্ম করেন তখন সেই টিমকে থামানোটা কিন্তু আসলে কঠিন হয়ে যায়, ভীষণ রকমের কঠিন হয়ে যায়। সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে আহমেদাবাদের ভূত ভারতের যতই থাকুক না কেন 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতেও সেই অজেয় অপ্রতিরোধ্য ভারতকেই সম্ভবত দেখা যাবে। কেননা এই দলটাতে চ্যাম্পিয়নের এত এত উপাদান ছড়িয়ে রয়েছে যে তাদেরকে হারানোটা নিউজিল্যান্ডের জন্য কঠিন, ভীষণ কঠিন, ভীষণ ভীষণ কঠিনই হবে বলে আমার মনে হয়। আপনার মতামত?